হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় সিবিএসই 2025 বোর্ড অ্যাপিয়ারিং স্টুডেন্টসদের জন্য। আমরা আজকের এই ভিডিওতে তোমাদের জন্য 20টা রচনার টপিক আলোচনা করব বা বলবো, যে টপিকগুলোর মধ্যে থেকে তোমরা তোমাদের এক্সামের যে অনুচ্ছেদ রচনা সেটা আশা করি লিখতে পারবে বলেই আমার বিশ্বাস। যাই হোক, প্রথমেই বলি, তোমাদের যে অনুচ্ছেদ রচনা আছে সেখানে তোমাদের 6 মার্কস আছে, এবং এই অনুচ্ছেদ রচনা বলতে তাকেই বোঝায় যেখানে কোনো প্যারাগ্রাফ করা হবে না, একটা মাত্র অনুচ্ছেদের মানে একটা মাত্র প্যারাগ্রাফের মধ্যেই কিন্তু তুমি রচনাটাকে শেষ করবে। এই রচনা যেহেতু 6 মার্কস আছে সেহেতু খুব দীর্ঘ হবে না, সেটা বুঝতেই পারছো। যাই হোক, এর কতগুলো টপিক আমি তোমাদের সামনে অবশ্যই আলোচনা করব। আমাদের আজকের প্রথম টপিক প্রতিদিনের জীবনে বিজ্ঞান। প্রতিদিনের জীবনে বিজ্ঞান এই টপিকটা নিয়ে যখন তুমি আলোচনা করবে তখন অবশ্যই তোমাকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিজ্ঞান কিভাবে তোমাকে উপকৃত করছে সেই বিষয়টা লিখতে হবে। ধরো তুমি সকালবেলা উঠে প্রথম টুথব্রাশ করছো, সেক্ষেত্রে দাঁত ব্রাশ করার সময় যে ব্রাশটা ব্যবহার করছো সেটা বিজ্ঞানের দান। এবার তুমি যা যা কাজ করছো প্রতিটা মুহূর্তে কিন্তু বিজ্ঞান তোমার পায়ে পায়ে জড়িয়ে আছে। বিজ্ঞানকে ছেড়ে তুমি এক মুহূর্ত চলতে পারবে না। ঠিক রাত্রিবেলা শোয়ার সময়ও কিন্তু এসি অথবা ফ্যান অথবা তোমার যে নতুন উন্নত মানের যে বিছানা, সবটাই কিন্তু সেই বিজ্ঞানের দয়া বা বিজ্ঞানের দান বলতে পারো। কাজে এইভাবে তোমার রচনাটাকে লিখবে। এবার অনুচ্ছেদ রচনা তুমি এটাকে তোমার গল্পের আকারেও লিখতে পারো, যে হঠাৎ করে তোমার ঘুম ভাঙলো, এবার তুমি কিভাবে সেটাকে দেখলে সেভাবেও লিখতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, এরপর নাম্বার 2, মোবাইল ফোন ও ইন্টারনেটের কবলে বিপন্ন নবীন প্রজন্ম। সেটাও তোমাকে বলতে হবে যে বর্তমানে মোবাইল ফোন বা ইন্টারনেট কিভাবে কিশোর কিশোরী বা যুবক সম্প্রদায়কে কিভাবে আসক্ত করে তুলছে, তারা কিভাবে তাদের আশু কর্তব্যকে ভুলে গিয়ে একটা মোবাইল ফোনের মধ্যে ডুবে যাচ্ছে। সেই মোবাইল ফোনে গেম খেলছে, ইন্টারনেটের সাহায্যে গেম খেলছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র আশেপাশে বা স্কুল কলেজের বন্ধু বান্ধব নয়, সারা পৃথিবীর বহু মানুষের সাথে মিশছে। তাদের সাথে মিশতে গিয়ে তারা অনেক ভুল পথে পরিচালিত হচ্ছে, কিংবা বহু ভুল পদক্ষেপ নিচ্ছে, কিংবা এই মোবাইল ফোনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মাধ্যমে তারা এমন কিছু দেখছে যেগুলো সেই কিশোর মনে বিশেষভাবে ছায়া ফেলছে। এর ফলে কি হচ্ছে, তাদের নিজেদের মধ্যে বিষণ্ণতা গড়ে তুলছে, তারা আত্মহননের পথও কখনো কখনো বেছে নিচ্ছে। প্রচণ্ডভাবে মোবাইল আসক্তি তাদের শারীরিক ক্ষতি করছে, দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে, তাদের যে স্মৃতি সেই স্মৃতিকে আঘাত করছে। এই সমস্ত কিছু তোমাকে লিখতে হবে। আচ্ছা, চলে যাব নাম্বার 3, দূষণের কবলে মানব জীবন। এই দূষণের কবলে মানব জীবন যখনই আসবে তখন কিন্তু তোমাকে সমস্ত দূষণই লিখতে হচ্ছে। দূষণ একটা মাত্র নয়, সেই দূষণ বিভিন্ন ভাবে হচ্ছে। পরিবেশ দূষণ কিভাবে হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, জল দূষণ হচ্ছে, তোমাদের সমস্ত দূষণ যত কিছু পড়েছো তুমি সেই সব দূষণই কিন্তু লিখবে। সেই সাথে সাথে আমাদের যে মনও দূষিত হচ্ছে, বিভিন্ন রকম এই সোশ্যাল মিডিয়া বলো, বিভিন্ন সংবাদ মাধ্যম বলো, বিভিন্ন অনৈতিক কাজকর্ম, তারপরে বিভিন্ন খুন জখমের মানে খুব মর্মান্তিক দৃশ্য, এগুলো দেখে আমাদের যে মনেরও দূষণ বাড়ছে সেটাও কিন্তু লেখা অবশ্যই বাঞ্ছনীয়। নাম্বার 4, কংক্রিটের প্রতিযোগিতায় হারিয়ে যাচ্ছে সবুজ প্রকৃতি। আজকাল এই যে ক্রমবর্ধমান মানে পৃথিবীতে বা শহরে বিভিন্ন জায়গায় এই বহুতলগুলো নির্মাণ হচ্ছে, তার ফলে কি হচ্ছে, ছেলে মেয়েদের খেলার মাঠ আর কিন্তু দেখা যাচ্ছে না, কিংবা আমাদের যে সবুজ প্রকৃতি, যথেচ্ছভাবে গাছ কাটা হচ্ছে, সেই গাছ কেটে গড়ে উঠছে বিভিন্ন রকমের বড় বড় অট্টালিকা বা বড় বড় বহুতল আর কি। আর এর ফলে সবুজ প্রকৃতি আমরা হারাচ্ছি, এবং সবুজ প্রকৃতির উপযোগিতা কি সেটাও কিন্তু তোমাকে লিখতে হবে। খুব সংক্ষেপে লিখবে, যা লিখবে সংক্ষেপে, বর্ণনামূলক হবে না। নাম্বার 5, ক্রমবর্ধমান বহুতলের তলায় চাপা পড়ছে শৈশব।
এখানে তোমার ওই খেলার মাঠের প্রসঙ্গটা আসছে, যার ফলে কি হচ্ছে মানুষ মানে ছোট ছোট শিশুরা আর কিন্তু খেলার কোনো জায়গা পাচ্ছে না, খেলার মাঠগুলো হারিয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, তারা বিশেষভাবে ঘরের মধ্যে বিভিন্ন ইনডোর গেমের সাথে আসক্ত হচ্ছে, অথবা বাবা মারা তাদের নিজেদের কাজকর্ম বাঁচাতে গিয়ে তাদের হাতে তুলে দিচ্ছে মোবাইল ফোন, এবং এর ফলে তারা কিভাবে অন্য জগতে চলে যাচ্ছে, তাদের আশু কর্তব্য ভুলে যাচ্ছে, সেটাই তোমাকে বলতে হবে। আচ্ছা, মোবাইল ফোন নয়, বই হয়ে উঠুক বন্ধু। বর্তমান সভ্য জগতে মোবাইল ফোন একটা বিশেষ অঙ্গ। সব মানুষের হাতেই মোবাইল ফোন আছে, মানুষ খেতে পাক আর না পাক মোবাইল কিন্তু তার হাতে আছে। এখানে তোমাকে বলতে হবে বই কিভাবে মানুষের বন্ধু হয়ে উঠতে পারে এবং বই পড়ার উপযোগিতাগুলো কি, এবং সেই সাথে মোবাইল ফোনের ক্ষতিকারক দিকগুলো কি। সেই কারণে বই কিভাবে বন্ধু হয়ে উঠতে পারে, এভাবে তুমি রচনাটা লিখবে। এরপরেরটা নাম্বার 7, বইমেলা। এই বইমেলা বলতে তোমরা সবাই জানো যে প্রতি বছর কলকাতা শহরে একটা আন্তর্জাতিক বইমেলা হয়। এছাড়া বিভিন্ন জেলায় বইমেলা হয়, বিভিন্ন জায়গায় বইমেলা হয়, ছোটোখাটো বইমেলা। তোমার নিজের দেখা কোনো বইমেলার অভিজ্ঞতাও যদি তুমি লেখো তাহলেও কিন্তু সেখানে তুমি ফুল মার্কস পাবে, যদি ভালো লিখতে পারো, স্পেলিং টেলিং ঠিকঠাক থাকে। আচ্ছা, চলে যাব আমাদের পরবর্তী রচনা নাম্বার 8, বাংলার প্রকৃতি। এই বাংলার প্রকৃতি বর্ণনা করতে গেলে তোমাদের আমাদের গ্রাম বাংলাতে ফিরে যেতে হবে, এবং সেক্ষেত্রে তুমি উপসংহার বলে আলাদা কিছু এখানে হয় না। তুমি 2 লাইন কথাও লিখতে পারো যে বাংলার প্রকৃতি আর সেই রূপ বৈচিত্র্য হারাচ্ছে বর্তমানে, এটাও লিখতে পারো। আচ্ছা, এরপর খেলাধুলা শিক্ষার অঙ্গ। এক্ষেত্রে তোমরা অবশ্যই স্বামী বিবেকানন্দর সেই বিখ্যাত উক্তি দিয়ে শুরু করতে পারো যে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন, গীতা পাঠ নয়, গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। প্রতিদিন গীতা পাঠ না করে ফুটবল খেলা ভালো, অর্থাৎ শরীর আগে গড়ো। শরীর যদি তুমি গড়তে পারো, শরীর যদি তোমার সবল হয়, তাহলে কিন্তু তুমি তোমার যে কোনো কাজে সক্ষম হবে বা সফল হবে। তুমি যদি শরীরটাকেই নড়বড়ে করে তোলো তাহলে কিন্তু তুমি কোনো কাজই ভালোভাবে করতে পারবে না। এটাই হচ্ছে মূল বিষয়, আর সেটা খেলাধুলার মানে শিক্ষার একটা বিষয় হয়ে ওঠা উচিত। আচ্ছা, নাম্বার 10, প্রতিযোগিতামূলক মৃতপ্রায় জীবনে ভ্রমণ এক টুকরো শান্তি। দেখতে পাচ্ছ প্রতিদিনের ইঁদুর দৌড়ের যে জীবন, সেটা ছাত্র জীবন হোক কিংবা কৈশোর জীবন হোক বা আমাদের পরবর্তী চাকরি জীবনই হোক, সে সব ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রতিদিনকার যে একটা গতে বাঁধা জীবন, মানে প্রতিদিন ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে আমাদের যে চলতে হয়, সেখান থেকে আমরা যখন কোথাও ভ্রমণে যাই, সব কিছু ছেড়ে দিয়ে মনকে একেবারে ভাসিয়ে দিয়ে একটা অন্যরকম জীবন আমরা কাটাই, নতুন কিছু দেখি, বেশ একটা সুন্দর খোলামেলা পরিবেশে ঘুরি, সেটা কিন্তু আমাদের অনেকটা মানসিক প্রশান্তি এনে দেয়। আবার যেন আমরা এনার্জি নিয়ে ফিরে আসি পরবর্তী কাজ করবার জন্য। এইভাবেই তোমাকে সাজিয়ে লিখতে হবে। এরপর একটি প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগ আমাদের জীবনের ওপর দিয়ে বহু রকম ঘটে গেছে। তোমরা যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগকে বর্ণনা করবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা চলে যাব নাম্বার 10-এ, প্রতিযোগিতামূলক এটা হয়ে গেছে। আচ্ছা, এরপর যাবো আমরা নাম্বার 11-এ, বর্তমান ব্যস্ত সড়কপথে বেড়ে চলেছে দুর্ঘটনা। এটাও তুমি বলতে পারো যে প্রথম সড়কপথ মানুষকে কিভাবে একটা মানে উন্নয়নের দিকে এগিয়ে দিয়েছে, এবং সেই সড়কপথ আস্তে আস্তে মানুষকে কতটা সুযোগ করে দিচ্ছে, কিন্তু সেই সড়ক পথে বর্তমানে দুর্ঘটনা প্রচন্ডভাবে বেড়ে গেছে। সেই দুর্ঘটনার কারণ তোমাকে বলতে হবে, কি কি দুর্ঘটনা, মানে কেন দুর্ঘটনা হয়, কি ধরনের দুর্ঘটনা হয়, এবং সেই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার কিছুটা উপায়ও তোমাকে বলতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে যাব পরবর্তী রচনায়, সমাজ উন্নয়নে সংবাদ মাধ্যমের ভূমিকা। কেন সমাজ উন্নয়নে সংবাদ মাধ্যমের ভূমিকা? এক্ষেত্রে বলি, সংবাদ মাধ্যম মানে কিন্তু শুধুমাত্র সংবাদপত্র নয়। সংবাদ মাধ্যম বিভিন্ন কিছু হতে পারে, দূরদর্শন হতে পারে, সংবাদপত্র আমাদের যে ইউটিউব হতে পারে, সংবাদপত্র হতে পারে, আমাদের সংবাদ মাধ্যম হতে পারে, সংবাদপত্র, বিভিন্ন কিছুই কিন্তু সংবাদ মাধ্যম। এখন সেই সংবাদ মাধ্যম সমাজ উন্নয়নের একটা বিশেষ বিষয় আর কি, হাতিয়ার। কারণ কি, এই সংবাদ মাধ্যমের মাধ্যমেই কিন্তু পৃথিবীর কোনায় কোনায় কখন কি ঘটছে আমরা জানতে পারি, আর যখন আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কখন কি ঘটছে সেটা জানতে পারি, সেইভাবে আমাদের জীবনটাকেও প্রস্তুতির পথে নিয়ে যেতে পারি। এটাকেই তোমাদের গুছিয়ে ভালোভাবে 6 মার্কসের মতো করে কিন্তু লিখতে হবে। কিংবা সংবাদ মাধ্যমগুলো কি খারাপ করে এবং কি ভালো করা উচিত সেটাও তুমি বলতে পারো, কিন্তু মাথায় রাখবে 6 মার্কস অত্যন্ত ছোট করে তোমাকে লেখাটা লিখতে হবে। এরপর আমরা চলে যাব পরবর্তী রচনা, বাঙালির রবীন্দ্রনাথ।
বাঙালির রবীন্দ্রনাথ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির জীবনে কি ধরনের প্রভাব ফেলেছে। তোমরা সকলেই জানো যে আমাদের সুখে দুঃখে সব সময় আর কি আমরা যেন রবীন্দ্রনাথ ঠাকুরকেই স্মরণ করি। রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে এমন কোনো কিছু নেই, মানে তার যে সাহিত্য বা তার যে সৃষ্টি সেখানে এমন কোনো পরিস্থিতির বিষয় নেই যে নেই বলবো আমরা। এমন দুঃখে আনন্দে বিবাহে ঋতুর ক্ষেত্রে মানে বিভিন্ন রকম যে ঋতু পরিবর্তন বর্ষা শরৎ সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যেন কিছু না কিছু আমরা লিখতে পারি। আর বাঙালির সাথে ওতপ্রোতভাবে রবীন্দ্রনাথ কিভাবে জড়িয়ে আছে সেটাও তোমরা অবশ্যই লিখবে। এরপর আমরা চলে যাব আমাদের আজকের পরবর্তী বিষয়ে, স্বামী বিবেকানন্দ ও যুব সমাজ। স্বামী বিবেকানন্দ কিভাবে যুব সমাজকে, স্বামী বিবেকানন্দের সামান্য জন্মকথা তো বললেই, এরপর যুব সমাজকে কিভাবে উদ্বুদ্ধ করেছিল তৎকালীন সময়ে এবং বর্তমান যুব সমাজের যে স্খলন সেটাও কিন্তু তোমাকে লিখতে হবে। কিন্তু তার মধ্যেও তুমি যুব সমাজের উন্নয়নটাই চাও, যুব সমাজের ফিরে আসা দেখতে চাও, সেইভাবে রচনাটাকে লিখতে হবে। এরপর আমরা কি লিখবো, যাব নতুন টপিক, পরিশ্রমী সাফল্যের হাতিয়ার। যে যা কিছুই বলুক না কেন যে অমুক কাজ করলে আমি সফল হব, বিদেশে গেলে সফল হব, ডাক্তারি পড়লে সফল হব, কেউ বলছে আইআইটি পড়লে সফল হব, বিষয়টা কিন্তু তা নয়। যে কোনো একটা বিষয়কে তুমি যদি হাতিয়ার করে নাও, লক্ষ্য করে নাও, সেটায় পরিশ্রম দিয়ে দাও, সব মানে তোমার জীবনের সর্বাপেক্ষা কঠিন পরিশ্রমটা তুমি করো, তাহলে দেখবে একদিন না একদিন সুফল আসবে এবং সাফল্যের পথে তুমি এগিয়ে যাবে। পরিশ্রম সব কিছুর মানে মূলে, সমস্ত রকম সাফল্যের মূলে। তুমি যদি পরিশ্রম না করো, শুধুমাত্র তোমার মেধা থাকে, তাহলে কিন্তু তুমি সফল হবে না জীবনে। সে কথাই তুমি এই রচনার মধ্যে দিয়ে লিখবে। তারপর আমরা চলে যাব পরের টপিকে, সময়ের উপযোগিতা। সময়ের উপযোগিতা কি সেটাও তোমাকে বলতে হবে। ঘড়ির সাথে টাইম মিলিয়ে আমরা যদি না চলি, আমাদের জীবন কিভাবে আস্তে আস্তে থেমে যেতে পারে সেটাই তোমাকে বলতে হবে। সময়ের কাজ সময়ে করা কতটা জরুরি সেটাও বলতে হবে। আচ্ছা, নাহলে আমরা ধীরে ধীরে পিছিয়ে যাব। আচ্ছা, এরপর আমরা পরবর্তী টপিকে যাব, অবসরের প্রয়োজনীয়তা। আমরা যদি কনস্ট্যান্ট ওয়েতে কাজ করতে থাকি, আমাদের জীবনে একটা ক্লান্তি নেমে আসে, সেই কাজটাও কিন্তু আমাদের আর করতে ভালো লাগে না, ফলে সাফল্য দূরস্থ, আমরা জীবনে এগোতেই পারি না। আর ঠিক সেই কারণেই আমাদের জীবনের যে কাজগুলো প্রয়োজনীয়, সেই কাজগুলোকে ধারাবাহিকভাবে বজায় রাখার জন্য অবসর অত্যন্ত প্রয়োজন। এই অবসরে মানুষ কি করতে পারে? মানুষ নিজের সাথে সময় কাটাতে পারে, পরিবারের সাথে সময় কাটাতে পারে। অবসর মানুষের ক্লান্তি দূর করে, অবসর মানুষকে আনন্দ দেয়, অবসর মানুষকে আরো বেশি এগিয়ে যাওয়ার পথে মানে সাহায্য করে। এরপর নেক্সট টপিক হচ্ছে যুব সমাজে বিজ্ঞাপনের প্রভাব। এই যে বিজ্ঞাপন, বিভিন্ন কিছুর বিজ্ঞাপন, মানে সেই একেবারে তেল সাবান জুতো জামা কাপড় কোনো কিছুর অভাব নেই। এই যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপন মানব জীবনকে মানে যুব সমাজকে কিভাবে প্রভাবিত করছে, যুব সমাজ কিভাবে এই বিজ্ঞাপনের কবলে পড়ে ছুটে চলেছে যে এটা চাই ওটা চাই সেটা চাই। এই যে তাদের একটা মানে মানবিক বিকাশের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে বিজ্ঞাপন, সেটা তোমাকে বলতে হবে। সেই সঙ্গে তোমাকে এটাও বলতে হবে যে বিজ্ঞাপন শুধুমাত্র মানে বিজ্ঞাপন তা বলে যে বন্ধ করে দিতে হবে বা বন্ধ করার প্রয়োজন তাও কিন্তু নয়, বিজ্ঞাপনের উপযোগিতাও আছে, সেটাও তোমাকে বলতে হবে, কিন্তু প্যারাগ্রাফ চেঞ্জ না করে। চলে যাব পরের টপিকে বা পরের বিষয়ে, জনজীবনে বিশ্ব উষ্ণায়নের প্রভাব, যাকে তোমরা বলো গ্লোবাল ওয়ার্মিং, মানে ইংলিশে যাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং, সে কথা তোমাকে বলতে হবে। জনজীবনে বিশ্ব উষ্ণায়নের প্রভাব মানে কিভাবে বিশ্ব উষ্ণায়নের মধ্যে আমরা আস্তে আস্তে পড়ছি, তার ক্ষয়ক্ষতি সবটাই তোমাকে বর্ণনা করতে হবে সংক্ষেপে। নেক্সট টপিকে চলে যাব বা আজকের আমাদের শেষ টপিকে চলে যাব, দ্রুত গতিময় জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার উপযোগিতা। কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা তোমরা খুব সময় সব সময় কাজে লাগাও বর্তমান দ্রুত গতিময় জীবনে। আগেকার দিনে যে মানে ধীরে ধীরে সব কাজগুলো হতো, সেই কাজকে কিভাবে দ্রুততার সাথে এই মানে এই যে আমি যেটা বললাম কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের এগিয়ে নিয়ে চলেছে, সেটা তোমাকে একটু বলতে হবে, বর্ণনা করতে হবে, কি কিভাবে আমাদের সাহায্য করছে সেটা বলতে হবে। এইভাবেই তোমাদের এই রচনাটা শেষ করতে হবে। তাহলে আমি এই কটা টপিক তোমাদের জন্য আজকে রাখলাম। এর বাইরে তোমাদের নতুন কিছু ভিডিও তোমাদের জন্য আনার চেষ্টা করছি, সেটা তোমাদের এই যে গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের তার ওয়ান শট
শট ভিডিও এবং যে তোমাদের গদ্য পদ্য আছে তারও ওয়ান শট ভিডিও আনার চেষ্টা করছি। আর হচ্ছে তোমাদের জন্য আমি আমার মানে আমাদের যে 7774162111 নাম্বারে তোমাদের জন্য বেশ কিছু লেটার রাইটিং টপিক আমি তৈরি করেছি, সেগুলো তোমরা পারচেস করতে পারো। এই সামান্য সময় হলেও তোমরা যদি এক ঝলক দেখে যাও, আমার বিশ্বাস তোমাদের অনেকটা কাজে লাগবে এবং তোমরা অনেকটা ভালো ফল করতে পারবে। এছাড়া তোমাদের গল্পগুচ্ছ, কবিতা, তারপরে তোমাদের গদ্য সমস্ত কিছুর ওপর এমসিকিউ টাইপের যে মানে ছোট ছোট যে প্রশ্ন আসে, সেই ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, সমস্ত কিছুর প্রশ্নের পিডিএফ নোটস আমরা রেখেছি। তোমরা চাইলে তোমাদের প্রয়োজন হলে তোমরা অবশ্যই পারচেস করবে। আর আমি জোর দিয়েই বলছি, একদিন সময়টা কিন্তু খুব কম সময় নয়, একদিন নয়, 1.5 দিন বলতে গেলে। সেই 1.5 দিন সময় তোমরা যদি আমাদের এই নোটসের মধ্যে দিয়ে যাও এবং নিজেদের তৈরি করো, তাহলে কিন্তু আমি খুব জোর দিয়েই বলতে পারি তোমাদের বাংলা পরীক্ষা অত্যন্ত ভালো হবে। তাহলে চলো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।